সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আপনারা সবাই অনেক সময় বলে থাকেন যে ইরান যুদ্ধ আসলে আমাদের কি দেখিয়ে দিল, কি শিক্ষা দিল এবং আমরা আসলে কি করতে পারি, আমাদের সামরিক সক্ষমতা আমরা কিভাবে ঢেলে সাজাতে পারি এবং আমাদের সামরিক সক্ষমতা ঢেলে সাজানোর জন্য কি কি করা দরকার। সুপ্রিয় দর্শক, আজকে এই বিষয়টা নিয়েই পুরো ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। ইরান যুদ্ধ আসলে আমাদের সর্বপ্রথমে যেটি দেখিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে এবং আমাদের কেমন রকমের প্রস্তুতি থাকা দরকার। এই জায়গায় একই সাথে আমি প্রশ্ন করে রাখি, আসলে সেই রকমের যুদ্ধের জন্য, সেই রকমের সামরিক সক্ষমতা অর্জনের জন্য আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী প্রস্তুত তো? চলুন আমরা দেখি ইরান যুদ্ধ আসলে কি শিক্ষা দিল, কি দেখালো, কি বুঝিয়ে দিল। সর্বপ্রথম যদি আমরা বলি, ইরান যুদ্ধে ইরান কি ব্যবহার করেছে, পাশাপাশি তার অপোনেন্ট শক্তি যারা, তার শত্রুপক্ষ যারা ইরানের বিরুদ্ধে হামলা করেছিল, তারা কি ব্যবহার করেছে, এইগুলো যদি আমরা মোটামুটি তুলনামূলক একটা আলোচনা করি, তাহলে আমাদের কাছে পরিষ্কার হবে যে কে কি উপায় ব্যবহার করে কতটা এগিয়ে গেল। আমেরিকা প্রধানত জোর দিয়েছে বিমান বাহিনীর উপরে, নৌবাহিনীর উপরে, বিশাল বিশাল নৌজাহাজ, বিমানবাহী রণতরী বিমান এবং কিছু ক্ষেপণাস্ত্র। আর ইসরায়েল নৌবাহিনীর উপরে খুব একটা ভরসা করেনি, কারণ সেখানে সেইভাবে প্রয়োজন নেই। ইসরায়েল মূলত ভরসা করেছে বিমান বাহিনীর উপরে, কারণ সীমান্ত যেহেতু নেই ইরানের সাথে ইসরায়েলের, অতএব স্থলবাহিনী বা ট্যাঙ্ক, কামান এগুলোর ব্যবহার এখানে করা যাচ্ছে না। অবশ্য সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েল উপস্থিত ছিল বলে সেখান থেকে তারা যথেষ্ট পরিমাণে ক্ষেপণাস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে কথা মোটামুটিভাবে বলা যাচ্ছে। তো ইরানের শত্রুপক্ষ যারা, তারা ইরানের বিরুদ্ধে কী ব্যবহার করেছে, একেবারে সরাসরি যদি বলি, বিভিন্ন ধরনের, বিভিন্ন রেঞ্জের, বিভিন্ন সক্ষমতার বিমান থেকে ক্ষেপণাস্ত্র, বিমান থেকে বোমা এবং জাহাজ থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এগুলো ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের প্রধান অস্ত্র ছিল বিমান, এতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় আমেরিকা এবং ইসরায়েলকে বিমান হামলার ক্ষেত্রে যে বিষয়গুলো বা যে উপকরণগুলো সহযোগিতা করেছে তা হচ্ছে রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, অ্যাওয়াক্স বিমান, তারপরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইত্যাদি। এর বিপরীতে ইরান কিভাবে যুদ্ধ করেছে? ইরান এগুলো মূলত মোকাবেলা করেছে। প্রথম কথা, ইরানের কাজ ছিল কিন্তু দুটো। একটা হচ্ছে ইরান এইগুলো মোকাবেলা করেছে যাতে এইগুলো থেকে ইরান একেবারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। ইসরায়েল এবং আমেরিকা যে হামলা চালিয়েছে, এই যে বললাম কিছু কিছু ড্রোন তো পাঠিয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান, যা দিয়ে হামলা চালিয়েছে, সেগুলো যাতে ইরানের উপরে একাধারে না পড়ে, বৃষ্টির মতো না পড়ে, সবগুলো যাতে হিট না করে, ইরান সেই চেষ্টা করেছে। অনেকগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, কোনো বিমান ভূপাতিত করেছে, ইরানের আকাশে ড্রোন দিলেই সেটা ভূপাতিত করে ফেলেছে। এরপরে কোনো যুদ্ধ জাহাজ ইরানের ক্ষেপণাস্ত্র টার্গেটে এসেছে, সেখানে হামলা চালিয়েছে। তো এভাবে ইরান শত্রুপক্ষের অস্ত্র মোকাবেলার ক্ষেত্রে প্রধানত ব্যবহার করেছে দুটো জিনিস, একটা হচ্ছে ড্রোন আর একটা হচ্ছে ক্ষেপণাস্ত্র। আর টোটাল যুদ্ধ ব্যবস্থায় ইরান আরও ব্যবহার করেছে তা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, সাইবার সিকিউরিটি, সাইবার অ্যাটাক, এই সমস্তগুলো সব ব্যবহার করেছে। তারপরে আমরা তো দেখেছি যে কুয়েতের ক্যাম্প বুয়েরিং এয়ারবেস যেটা, সেখানে বিমান হামলা চালিয়েছে। তার মানে ইরান বিমানও ব্যবহার করেছে স্বল্প মাত্রায়। তো এই যে আমেরিকা এবং ইসরায়েলের মতো বিরাট বিশাল শক্তি, যাদের হাতে আধুনিক প্রযুক্তির সমস্ত সব কিছু আছে, এবং এখনও পর্যন্ত বলা হয় যে আমেরিকা হচ্ছে পৃথিবীর 1 নম্বর সামরিক শক্তি, আর ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের অবশ্যই 1 নম্বর সামরিক শক্তি, সেইভাবেই বলা হতো, সেইভাবেই প্রতিষ্ঠা করা হয়েছে, সেইভাবেই তাকে সাহায্য সহযোগিতা সমর্থন দিয়ে এই পর্যন্ত আনা হয়েছে।
এবং এই সাহায্য সমর্থন মূলত আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো দিয়েছে। আর পশ্চিমা দেশগুলো রসদ জুগিয়েছে মধ্যপ্রাচ্যের বহু আরব দেশ, তারা হয়তো জেনে দিয়েছে অথবা না জেনে দিয়েছে, যেভাবে হোক তাদের রসদ ইসরায়েলকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। তো এই যে বিরাট বিশাল দুটো শক্তি, এই দুটো শক্তির বিরুদ্ধে একাধারে একা লড়াই করেছে ইরান। এবং ইরানের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে যে এই যে যুদ্ধ গেল, সেই যুদ্ধে নেটো দেশগুলো সরাসরি যুদ্ধে না জড়ালেও আড়ালে থেকে তারা আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছে, এগুলোকে জবাবদিহির আওতায় আনবে ইরান, এইরকম কথা বলেছে। যাই হোক, সেটা পরের আলোচনা। তো এই যে ইসরায়েল এবং আমেরিকার মতো বৃহৎ শক্তির যাদের হাতে আধুনিক টেকনোলজি সব কিছু আছে, তাদের বিরুদ্ধে ইরান যুদ্ধ করলো প্রধানত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। আমি যুদ্ধের আগেও, যুদ্ধের ভেতরেও, যুদ্ধের পরেও সবসময় বলে এসেছি যে ইরান আসলে যুদ্ধের টেকনোলজিকেই তো চেঞ্জ করে দিয়েছে, যুদ্ধের সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে, যুদ্ধের যে ভাষা, যুদ্ধের যে ল্যাঙ্গুয়েজ, যুদ্ধের যে কৌশল, এ সমস্ত সব কিছুকে তো ইরান বদলে দিয়েছে, পাল্টে দিয়েছে। কীরকম? যেখানে আমেরিকা ইসরায়েল তাদের অত্যাধুনিক, অত্যন্ত গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান ব্যবহার করছে, সেখানে ইরানের আকাশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপায় উপকরণ, প্রত্যেকটা বিমান অরক্ষিত। আমরা দেখেছি F-35 বিমানকে আঘাত করেছে ইরান। এমন এক প্রযুক্তি আবিষ্কার করেছে, ইনফ্রারেড ডিফেন্স সিস্টেম, যেটা বিমান কোন দিকে যাচ্ছে তার শুধু তার তাপ দেখে শনাক্ত করে সেই দিকে গিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত করছে বিমানে। F-15 যুদ্ধ বিমান, সেটা ইরানের আকাশ থেকে ভূপাতিত হয়েছে। আর ড্রোন গেলে তো একের মুড়ি মুড়কির মতো ফেলেছে। এই রকম বিপর্যয়ের মুখে আমেরিকা পৃথিবীর ইতিহাসে কোথাও পড়েনি। কি দিয়ে এই বাজিমাতটা করলো? মেইনলি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র পরিচালনা করতে গেলে নিজস্ব এবং উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম বলতে যেটা বোঝায়, মিসাইল ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, আপনি যাই বলেন, এগুলো দরকার। একটা সমন্বিত, একটা কোঅর্ডিনেটেড ডিফেন্স সিস্টেম দরকার, সেগুলোও কিন্তু দরকার। দেখেন, ইরানের আকাশে যখনই তার স্টিল জঙ্গি বিমান পাঠিয়েছে, এমনকি 2019 সালের 20শে জুন ইরানের আকাশ সীমায় পারস্য উপসাগর দিয়ে পাঠিয়েছিল আমেরিকা সেই সময়কার সর্বাধুনিক ড্রোন গ্লোবাল হক। এই গ্লোবাল হক ড্রোন সেই সময় সবচেয়ে আধুনিক ছিল। এই ড্রোন পাঠানোর সাথে সাথে ইরান তার র্যাডারে ধরে ফেলেছে এবং সিঙ্গেল মিসাইল শট দিয়ে তাকে ভূপাতিত করেছে। একটা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। কোনো স্টেলথ প্রযুক্তি তো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে নিরাপদ থাকছে না, নিজেদেরকে গোপন রাখতে পারছে না, ধরে ফেলছে। এই যে ইরানের নিজস্ব টেকনোলজি, এই টেকনোলজি একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমেরিকা এবং ইসরায়েলের উপরে প্রাধান্য বিস্তার করেছে। তা না হলে ইসরায়েল বা আমেরিকার যে F-35 জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, তা ভূপাতিত করলো কিভাবে? সেটা তো স্টেলথ। F-15 তো স্টেলথ প্রযুক্তির বিমান। আরও ড্রোন যা, সেগুলো সবই তো ধ্বংস করলো ইরান। এবং তার ক্ষেপণাস্ত্রের কাছে, তার ড্রোনের কাছে তো কোনো কিছু পাত্তা পেল না। মারাত্মক ব্যাপার না? এই প্রশ্ন কিন্তু আসে যে তাহলে ইরানের প্রযুক্তি বেটার নাকি আমেরিকার প্রযুক্তি বেটার? অন দ্য আদার হ্যান্ড, ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার ভিতরে বিভিন্ন ডিজাইনের এবং মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই। এবং আমেরিকা ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো প্রযুক্তিও তারা ব্যবহার করে না, তাদের হাতে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে ইরান তুলনামূলক কম শক্তিশালী অর্থনীতির দেশ হওয়ার পরেও, নিষেধাজ্ঞার ভেতরে থাকার পরেও, দীর্ঘদিন যাবৎ কারোর কাছ থেকে কোনো অস্ত্র না কিনে নিজেই অনেক কিছু তৈরি করে ফেলার পর দেখা যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের চেয়ে তার প্রযুক্তি ভালো কাজ করলো যুদ্ধের ময়দানে, তো পরিষ্কার। তাহলে এখান থেকে প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে যে এই মুহূর্তে আধুনিক যুদ্ধ বিমান খুব গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। বিমানের গুরুত্ব আমি কমিয়ে দেখছি না, কিন্তু সেই বিমানের চেয়েও জরুরি জিনিস হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। আমরা যে J-10C বিমান কিনবো, পাকিস্তানের কাছ থেকে যে F-17 থান্ডার বিমান কিনবো,
দ্যাটস ওকে, খুব ভালো। কিন্তু আমাদের ফোকাসটা যেন কোনো মতেই না চলে যায় শুধুমাত্র বিমানের দিকে। যুদ্ধ বিমান দিয়ে আমরা সব কিছু করতে পারবো না। আমাদের যার সাথেই মোকাবেলা হোক বা যার আমাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাটাই আমরা ঠিক করি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, কিন্তু আমাদের নিজেদের সক্ষমতা নিজেদের হাতে থাকতে হবে এবং এখানে খুব পরিকল্পিত উপায়ে করতে হবে। একটা বিমানের পেছনে যে পরিমাণে খরচ, তার পাইলটের প্রশিক্ষণ, তারপরে তার মেনটেন্যান্স কস্ট, তার জ্বালানি এবং তার নিরাপত্তা অনেক বড় ব্যাপার। সেই জায়গায় আপনি যদি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সিস্টেম দিয়ে যদি নিজেকে সমৃদ্ধ করতে পারেন তাহলে কিন্তু সহজ। এখন বলা হচ্ছে যে ড্রোন হচ্ছে গরিবের এয়ারফোর্স। আপনার ড্রোন পরিচালনার জন্য কিছু লোক পর্দার আড়ালে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সে কন্ট্রোল করবে, চালাবে। পাইলটের জীবনের ঝুঁকি নেই। ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে একই কথা, পাইলটের জীবনের ঝুঁকি নেই। মারাত্মক রকমের জ্বালানি, এর জন্য ফুয়েল ট্যাঙ্কার, অনেক কিছু লাগবে না, প্যারাশুট, আদার বহু কিছু লাগে। একটা বিমান পরিচালনা করতে গেলে বহু কিছু লাগে, কিন্তু একটা বিমানের পেছনে যে খরচ, সেই খরচ দিয়ে সম্ভবত অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বানানো যাবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, বিমানকে অবশ্যই অনুৎসাহিত করছি, অবশ্যই বিমান দরকার, আমাদের বিমান বাহিনীতে অবশ্যই বিমান দরকার। সাথে সাথে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যাপক সমৃদ্ধি এবং ব্যাপক পরিমাণে আমাদের হাতে থাকা দরকার। আমরা যদি নিজেদেরকে আসলে খুব আত্মরক্ষার জন্য শক্তিশালী একটা অবস্থানে যেতে চাই, তাহলে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। একধারে যেমন এক পাশে যেমন থাকবে ক্ষেপণাস্ত্র, ড্রোন, তেমনি আর এক পাশে থাকবে বিমান এবং প্রয়োজনীয় সরঞ্জাম। যেমন আমাদের শত্রুকে প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র থাকবে যা দিয়ে আমরা তাদেরকে মোকাবেলা করব, তেমনি শত্রুর হামলা মোকাবেলার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি একটা কোঅর্ডিনেটেড সিস্টেমের ভিতরে আনা যায়, একটা এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলা যায়, তাহলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, ড্রোন থাকবে, বিমান থাকবে এবং এমন রেডার সিস্টেম থাকবে, এমন নেটওয়ার্কিং সিস্টেম থাকবে যে আমাদের আকাশ, আমাদের ভূমি, আমাদের সমুদ্র সীমা পরিপূর্ণভাবে নিরাপদ থাকতে পারে। এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখা দরকার, এই যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র এগুলো কিনে নিজেদের ভান্ডার যদি আমরা সমৃদ্ধ করি, বড় করতে চাই, তাহলে কিন্তু খুব একটা কাজে আসবে না, লাভ হবে না। চেষ্টা করতে হবে এবং এইভাবেই বিভিন্ন দেশের সাথে চুক্তি করা দরকার যে তাদের প্রযুক্তি আমাদের এখানে হস্তান্তর করবে, এখানে ফ্যাক্টরি হবে, আমাদের এখানে তৈরি হবে। এবং আমাদের 2030-এর যে ফোর্সেসের গোল, সেই জায়গায় আমাদের সামরিক গবেষণা এবং উৎপাদনের কথা বলা হয়েছে। তাহলে সামরিক গবেষণা এবং উৎপাদনের জন্য আমাদের নিজেদের ভেতরেই, অর্থাৎ আমাদের দেশের ভেতরে এগুলোর উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এবং এই সময়ে এটা কিন্তু আসলে অসম্ভব কিছু না। দেখেন, ইরানের কথাটা আমি বলি, ইরান এত বছর ধরে নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ, তারপরেও তার সামরিক শক্তিকে মোটেই দুর্বল করতে দেয়নি, বরং এখন আমরা দেখলাম যে কতটা সামরিক শক্তি অর্জন করেছে। ইরান একাই আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশকে মোকাবেলা করলো এবং সে টিকে আছে। এই জায়গা থেকে আমাদের নিজেদেরকে গরিব, দুর্বল, ছোট এগুলো ভাবলে চলবে না। আমরা যা আমরা তাই, আমরা এখান থেকেই আমাদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা, আত্মরক্ষার অধিকার এগুলো চর্চা করব, এগুলো অর্জন করব। সেই জন্য আমাদের যেমন ড্রোন উৎপাদন করতে হবে, তেমনি ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে হবে, স্বল্প পাল্লার, দীর্ঘ পাল্লার, মধ্য পাল্লার, বিভিন্ন পাল্লার, এবং এগুলো আমাদের নিরাপত্তার জন্য জরুরি। এরপরে আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে, এখন আধুনিক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ রেডার সিস্টেম আছে, সেন্সর সিস্টেম আছে, রকেট সিস্টেম আছে। এর প্রত্যেকটা জিনিস আমাদের জরুরি, কোনোটা কিনে কোনোটা নিজেদের ভেতরে উৎপাদন করে এই পর্যায়ে আমাদেরকে যেতেই হবে, এর কোনো বিকল্প সামনে নেই। কয়েক রকমের ড্রোনের দরকার। নজরদারি ড্রোন, যারা গোয়েন্দাবৃত্তি করবে বা তথ্য সংগ্রহ করবে। তারপরে কামিকাজে ড্রোন, যেটা সশস্ত্র ড্রোন, আত্মঘাতী হামলা চালাবে। আবার আর এক রকমের ড্রোন আছে যে ড্রোন ক্ষেপণাস্ত্র বা রকেট নিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে মারবে টার্গেট করে, আবার সে ড্রোন অক্ষত অবস্থায় ফিরে আসবে। দুই রকমের ড্রোন আছে। আবার কিছু ড্রোন আছে সমুদ্র সীমার নিরাপত্তা নজরদারি করার জন্য, ড্রোন আমাদের মাস্ট দরকার।
এটা খুব একটা সহজ কাজ, কঠিন কাজের সহজ ব্যবস্থা। আমাদের সামরিক বাহিনীর সবচেয়ে ঘাটতি কোথায়? বড় ঘাটতি হচ্ছে আমাদের কোনো অ্যাকচুয়ালি ওইভাবে ড্রোন নেই, সশস্ত্র ড্রোন নেই। তারপরে আমাদের দীর্ঘপাল্লার নজরদারি ব্যবস্থা নেই। দীর্ঘপাল্লার নজরদারি ব্যবস্থা সেটা ড্রোনের মাধ্যমে হোক আর রেডার সিস্টেমের মাধ্যমে হোক, এই ব্যবস্থা নেই। আরেকটা সংকট আছে সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আমি একটু আগেই বলেছি। এইগুলোর দুর্বলতা অবশ্যই আমাদের কাটাতে হবে যদি আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা এই যে প্রযুক্তিগুলো আনবো বা কিনবো বা বলবো যে তোমরা আসো আমাদের দেশে বানাও, কাদের সাথে বলতে পারি? চীন আছে, পাকিস্তান আছে, তুরস্ক আছে, ইউরোপের কোনো দেশ থাকতে পারে, জাপান আছে। ইরানের সাথে আমরা হয়তো এখনই পারবো না, কারণ তার উপর নিষেধাজ্ঞা রয়েছে। বাট যদি নিষেধাজ্ঞা উঠে যায় তাহলে তার কাছে আমরা অ্যাপ্রোচ করতে পারি, এটাও একটা বিষয়। সেগুলো নজরে রাখতে হবে যে আসলে পরিস্থিতি কোথায় যাচ্ছে, আমরা কি করতে পারি। যাই হোক, সুপ্রিয় দর্শক, ইরানের যুদ্ধ এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার, কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করা দরকার, এই প্রসঙ্গে কথা বললাম। তো ইরান নিয়ে যখন এত কথা, তখন আমি আপনাদেরকে একটা কথা জানাই। এর আগে একদিন বলেছিলাম সম্ভবত, যে ইরান নিয়ে কিন্তু আমার লেখা একটা বই আছে। সেই বইটার নাম হচ্ছে ইরান উন্নয়ন শক্তি লড়াই। আমার কাছে অনেক মানুষ বহু বছর ধরে, বহু সময়, বহু প্রেক্ষাপটে জিজ্ঞেস করে ইরান এত নিষেধাজ্ঞার ভেতরে থাকে, কিভাবে টিকে থাকে, তার আর অর্থনৈতিক সক্ষমতা কোথা থেকে আসে, কিভাবে এত বড় সামরিক শক্তি হলো, তারপরে এত নিষেধাজ্ঞা মোকাবেলা করে তার কৃষি ব্যবস্থা কি, তারা কেমন, বহু কিছু। এই সমস্ত বিষয়ের জবাব নিয়ে আমি একটা বই লিখেছিলাম। সেই বইটা হচ্ছে ইরান উন্নয়ন শক্তি লড়াই। এই হলো সেই বইটা। এই বইটা আপনারা যদি কেউ কিনতে চান তাহলে আমি কুরিয়ার করে পাঠাতে পারি। আমার কাছে এখনও 300-350 কপি আছে। এই বইটার দাম খুব বেশি না, মাত্র 300 টাকা। কুরিয়ার সার্ভিস চার্জ যা লাগে সেটা তো আপনাকে দিতে হবে। যদি আপনারা নিতে আগ্রহী হন, আপনারা যারা ইরান সম্পর্কে এত কিছু জানতে চান, এত কিছু শুনতে চান, এই বইটা একটু কষ্ট করে পড়েন। এখন তো মানুষ পড়তে চায় না, কিন্তু আসলে বইয়ের পাতা একটু নজর দেওয়া উচিত। ওই জায়গায় জ্ঞানের আসল ভাণ্ডার। এই বইটা পড়লে আপনারা অনেক কিছু সহজে জেনে যাবেন, বুঝে যাবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি বইটা নিতে চান তাহলে আজকের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ফেসবুক লিঙ্কে গিয়ে আপনারা যদি ইনবক্সে অর্ডার করেন, আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি শুধু এইটুকু বলবো, আধুনিক যে যুদ্ধ কৌশল, আধুনিক যে যুদ্ধ, এই যুদ্ধ এবং এই কৌশল আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ জেতা যাবে না। এর জন্য খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন। বিমান তো থাকতেই হবে, এর পাশাপাশি এই দুটো অপরিহার্য। এই জন্য এই রকমের প্রস্তুতি আমাদের কতটুকু, সেটা আমাদের যাচাই করে দেখা উচিত। এই প্রস্তুতি আমাদের যদি না থাকে তাহলে আমাদের এই প্রস্তুতির জন্য যা করা দরকার তাই করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার যে 2030 সালের যে প্রতিরক্ষা বাহিনীর বা সামরিক বাহিনীর যে গোল, লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য নিশ্চয়ই সুচিন্তিতভাবে এই পদক্ষেপগুলো নেবে এবং বাংলাদেশকে একটা সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার ভেতরে আনবে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন বাংলাদেশ কি আসলে যেভাবে এগুচ্ছে বা যে পরিকল্পনা নিচ্ছে তাতে কি সঠিক পথে আছে? এবং আপনাদের কি মনে হয় বাংলাদেশের কি আসলে ড্রোন এবং একটা সমন্বিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।